একটা শহর যেখানে অদ্ভুত নিখোঁজ হওয়া মানুষ আবার ফিরে আসে, কিন্তু তাদের স্মৃতি ফিরে পায় না। একটা হাসপাতাল যেখানে চিকিৎসা হয় না, বরং মানুষের ভিতরে লুকিয়ে থাকা অন্ধকার জাগানো হয়। একজন মানুষ আসে যে তার নিজের স্বার্থপরতা নিয়েই থাকে। সে যখন এমন একটা সত্যর সামনে দাঁড়ায় যা বদলে দেয় তার জীবন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গংসং ক্রিয়েচার পার্ট 1। এই গল্পে রয়েছে অসংখ্য ভয়, রহস্য আর এর পরিণতি যা শুধু আপনার মনকে নয়, আপনার বিশ্বাসকেও চ্যালেঞ্জ করবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই গল্পের এক্সপ্লেনেশন শুরু করি। তো গল্প শুরু হয় 1945 সালের কোরিয়াকে দেখে, যেই সময় কোরিয়ানরা এখনও জাপানের সাথে লড়াই করছে নিজেদের স্বাধীনতা পাওয়ার জন্য। আর সেই সময় আমরা দেখি একজন জাপানি সেনা আর্মি সে আদেশ দেয় একটা হাসপাতালকে খালি করার জন্য। তার সাথে অর্ডার করে এখান থেকে যে সমস্ত জিনিস নিয়ে যাওয়া যাবে সেই সমস্ত জিনিসকেই নিয়ে যেতে হবে। আর এইখানে যে গোপন এক্সপেরিমেন্ট চলছে সেটার খবর যেন বাইরে না যায়। সেই কারণে এই হাসপাতালকে সমস্ত কিছু খালি করার পর যেন একেবারে পুড়িয়ে দেওয়া হয়। এরপরে আমাদেরকে দেখানো হয় সেই সেনার কথা মেনে নিয়ে এই হাসপাতালে সমস্ত কয়েদিদেরকে মেরে ফেলা হয়েছে আর তাদের সমস্ত লাশকে পুড়িয়ে ফেলা হয়। আর তারপরে এই পুরো হাসপাতালটাকে একেবারে বোম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয়। তার সাথে আমাদেরকে একটা দৃশ্য দেখানো হয়, এই যে এই ল্যাবে ডাক্তারদের কাছে সেই লেফটেন্যান্ট আসে আর সেই লেফটেন্যান্ট এসে বলে এই হাসপাতালে সেই সমস্ত গোপন জিনিস নিয়ে নাও। আর সেই সময় তাদের কথাবার্তার মাঝখানে একটি দরজা খুব জোরে আঘাত করতে থাকে। এমন আঘাত করছে সেটা দেখে বোঝা যায় সেখানে কোনো মানুষ নয়, যেন অন্য কোনো শক্তিশালী প্রাণী রয়েছে। তার সাথে দেখানো হয় এই হাসপাতালটা যখন আগুনে জ্বলে যাচ্ছে সেই সাথে যেন একটা মনস্টারও জ্বলছে। এরপরেই সিন কাট হয় আর তারপরে আমাদেরকে মডার্ন কোরিয়াকে দেখানো হয়। এখানে গল্পের শুরুতেই আমাদের গল্পের প্রধান চরিত্র শিওকে দেখানো হয়। শিও তার বাবার সাথে একটি শহরে এসেছে। সেই শহরে এসে সে একজন বিশেষ পেন্টারকে খুঁজছে। তারপরেই দেখানো হয় একজন কমিশনার তেশান বলে একজন লোকের সাথে দেখা করতে এসেছে। এই তেশান লোকটি এই শহরে একজন প্রভাবশালী ব্যক্তি। তার নিজের প্রচুর ধন সম্পত্তি আছে। সে নিজের চেষ্টাতে সমস্ত কিছু তৈরি করেছে। আর সেই সময় সেই কমিশনার তেশানকে বন্দি করে তার উপর টর্চার করতে থাকে, কারণ সে সন্দেহ হয়েছে তার ওয়াইফের সাথে হয়তো তেশানের কোনো সম্পর্ক আছে। আর সে তার ওয়াইফকে একটি বিশেষ জিনিস গিফট করেছিল, একটি বিশেষ কাপলেট। সেজন্যই তার সন্দেহ হয়েছে। কিন্তু তেশান তাকে সরাসরি জিজ্ঞাসা করে, আমার উপর টর্চার না করে তুমি জানতে চাও তুমি কি জানতে এসেছো? সেই সময় আমরা জানতে পারি সে কমিশনার সাহেব এসেছে তার গার্লফ্রেন্ড নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে। কমিশনার বলে, আমি তোমাকে কয়েক মাস সময় দিচ্ছি, এর মধ্যে তুমি খুঁজে বার করো আমার গার্লফ্রেন্ড কোথায় রয়েছে। আর তুমি যদি খুঁজে বার করতে না পারো আমি তোমার সমস্ত সম্পত্তি কেড়ে নেব, আর এমনভাবে কেড়ে নেব তুমি চাইলেও সেটা ফিরিয়ে আনতে পারবি না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তেশাং এই কথা শুনে বেশ বিপদে পড়ে। সে বাড়িতে আসে আর নিজের ম্যানেজারকে সমস্ত ঘটনা জানায়। তার ম্যানেজার তাকে উপদেশ দেয় তার সমস্ত সম্পত্তি বিক্রি করে এখান থেকে চলে যাওয়ার কথা, কিন্তু তেশান জানায় তার উপরে অলরেডি কয়েকজন লোক নজর রাখছে। এরপরে আবার আমাদের চায়নকে দেখানো হয়। তার বাবার সাথে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করে, মানে হয়তো প্রত্যেকটা দোকানে বা বাড়িতে গিয়ে তাদেরকে খোঁজ করছে, কিন্তু সেই পেন্টারের কোনো খোঁজ সে পায় না। আর তারপরে একজন মহিলা তাকে জানায় এই পেন্টার আছে, তবে সে এখানে কোনো কাজ করে না, সে সেনাদের হয়ে কাজ করে, তার সাথে যোগাযোগ করা খুবই মুশকিল আছে। পরে সিন কাট হয় আর তারপরে আমাদেরকে হাসপাতালের দৃশ্য দেখানো হয় একজন অফিসার আসে আর দুজন মহিলাকে নিয়ে যায়। সেই দুজন মহিলাকে একটি বিশেষ ঘরে রাখা হয়, তাদের সামনে খাবার দেওয়া হয়। আর তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তারা অনেক দিন হয়তো কোনো কিছু খায়নি, তাদের উপর যথেষ্ট টর্চার হয়েছে। তাই তারা সামনে খাবার দেখে সেই খাবারটিও খেয়ে নেয় আর তার সাথে যে জলটি রাখা ছিল সেই জলটাও খেয়ে নেয়। আমরা জানতে পারি এই জলের ভিতর একটি বিশেষ জিনিস মেশানো ছিল, কিন্তু কী জিনিস মেশানো ছিল সেটা এখন প্রকাশ করা হয় না। পরে আবার আমাদেরকে তেশাংকে দেখানো হয়। তেশানের উপর যে লোকটি নজর রাখছিল তেশাং তাকে ড্রাইভার বানিয়ে নেয় আর বলে এইভাবে তোমার আমার উপর নজর রাখতেও সুবিধা হবে। এই বলে সে তার সাথে একটি হোটেলে যায় আর তাকে খাবার খেতে দেওয়ার জন্য হাতে কিছু টাকা দিয়ে সেই হোটেলের ব্যাক গেট থেকে বেরিয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে তবুও তার উপরে কেউ একজন নজর রাখছে। তাই সে হোটেলের ব্যাক গেট থেকে বেরিয়ে আসলেই তার পেছন আমরা দেখি বেরিয়ে আসে, কারণ চেয়ংও লুকিয়ে লুকিয়ে তেশাংয়ের উপর নজর রাখতে শুরু করে। কিন্তু চেয়ংকে বুঝতে পারে না তেশাং সে সময় বন্দুক বার করে আর বলে তুমি কে আর তুমি কার হয়ে কাজ করো, আর যে তুমি আমার উপরে নজর রাখছো। সেই সময় দুজনের মধ্যে ফাইট হতে থাকে আর সেই ফাইট হতে গিয়ে চেয়ংয়ের টুপিটা খুলে যায় আর টুপি খুলে তার চুলটা বেরিয়ে আসে। তেশাং তার চুলের দিকেই তাকিয়ে থাকে
আর তারপরে বলে আমি একজন মেয়ের সাথে ফাইট করব না। তাকে জানায় সে একজন জাপানি পেন্টারকে খুঁজছে। আর তেসাং তাকে সেই সময় বলে তুমি এইভাবে কখনো কোনো পেন্টারকে খুঁজে পাবে না, আমার মতো লোকদের সাথে থাকলেই তবে তুমি তাকে খুঁজে পাবে। আমি যে দরের লোক, আমি একমাত্র তোমাকে সাহায্য করতে পারবো। এই বলে সে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপরেই তেসান তার একটি বন্ধুর সাথে দেখা করতে একটি হোটেলে যায়। সেই হোটেলে তার বন্ধু জুনটেক ছিল। জুনটেক তাকে জানায় এই জাপানি কমান্ডার ইচ্ছা করেই তার পিছনে পড়েছে তার সমস্ত সম্পত্তি ভোগ করার জন্য। সে চাইলে নিজের ইচ্ছেতেই নিজের গার্লফ্রেন্ডকে খুঁজে বার করতো, কিন্তু সে ইচ্ছা করে এই কাজটা করেনি। সে চাইছে তোমার সম্পত্তি আস্তে আস্তে পুরোপুরি দখল করবে। এবার আমি তোমাকে একটা ভালো কথা বলছি, এর থেকে ভালো তুমি বিজনেসের সমস্ত টাকা ওকে দেওয়ার থেকে তুমি এই সমস্ত টাকা দেশের স্বাধীনতার কাজে লাগিয়ে দাও। এই কথা শুনে তেসাং বেশ অনেকটা রেগে যায়, আর সে বন্ধুর সাথে ঝগড়া করে হোটেল থেকে বেরিয়ে চলে আসে। এরপরে আমাদেরকে হাসপাতালের দৃশ্য দেখানো হয়। সেখানে একজন এসে লেফটেন্যান্টকে জানায় যে সাবজেক্ট 1-এর উপর বিক্রিয়া দেখা গেছে। এরপরেই আমাদেরকে সেই মহিলাকে দেখানো হয়। সেই মহিলা রীতিমতো কষ্টে যন্ত্রণায় ছটপট করছে। আর এরপরে আমাদেরকে দেখানো হয় সেই মহিলার বাটির জলে কী ছিল। আমাদেরকে দেখানো হয় একটা টেস্ট টিউবের মধ্যে একটা অদ্ভুত প্রাণী আছে, যে প্রাণী এতটাই সূক্ষ্ম যে তাকে চোখে দেখা যায় না, কিন্তু সেই কারণে এই জলের ভিতরে সেই প্রাণীটাকে দেওয়া হয়েছিল। আর এই প্রাণীটা তার শরীরের ভিতরে গিয়ে বিক্রিয়া তৈরি করছে। পরে আমাদেরকে আবার তেসাংকে দেখানো হয়। তেসাং বাড়ি ফিরে আসতেই তার ম্যানেজার তাকে জানায় যে সে এরকম দুজন লোককে ডেকে পাঠিয়েছে যারা সবার খোঁজ লাগাতে পারে, এমনকি মরা মানুষেরও খোঁজ তারা বার করতে পারবে। তার সাথে সে এও জানায় তাদেরকে আমি বাড়িতেই বসিয়ে রেখেছি। এই সঙ্গেই তেসান তাদের সাথে দেখা করতে যায়। আর দেখা করতে গিয়ে বুঝতে পারে এটা হলো চেওক আর তার বাবা। শাক চেওককে জানানোর জন্য উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে। আর এই সমস্ত প্রশ্ন শুনে চেওক অনেক রেগে যায়, আর সে সেখান থেকে উঠে চলে যাওয়ার জন্য উঠে যায়। সেই সময় তার বাবা বলে যে আমরা এখনও পর্যন্ত অনেকগুলো কেস সলভ করেছি, ইনফ্যাক্ট প্রায় 80% মানুষকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। তোমার যদি আমাদের উপর বিশ্বাস না থাকে তাহলে আমাদেরকে দিয়ে কাজ করানোর কোনো দরকার নেই। এই বলে সে উঠতে চাইলে সেই সময় চোখ বলে আপনি যাকে খুঁজছেন সেই পেন্টারকে আমার সাহায্য ছাড়া খুঁজে পাবেন না, তার থেকে আপনি আমাদের কাজে সাহায্য করুন, আমিও আপনাদের কাজে সাহায্য করব। এই বলে তারা এই সিদ্ধান্তে আসে তারা একে অপরকে সাহায্য করবে। এরপরে আমাদের সেই পেন্টারকে দেখানো হয়। পেন্টারের নাম সাচিমোটো। সে এই হাসপাতালেই চাকরি করে। তার কাজ হলো হাসপাতালের ভেতরে সমস্ত ছবি এঁকে রাখা। সে বসে বসে সেই সমস্ত ছবি আঁকছিল, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় তার সামনের সেই জেল থেকে কী রকমের শব্দ আসছে। সেই কারণে সে সেখানে লাইট দেয়। আর তারপরে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় সে প্রথমে দৃশ্য সে যখন এখানে জয়েন করতে এসেছিল তাকে বলা হয়েছিল এই হাসপাতালের ভিতরে সমস্ত জিনিসপত্র আঁকতে হবে। সে আঁকতে থাকে, কিন্তু তার এখানে সমস্ত জিনিসপত্র দেখে যথেষ্ট ভয় লাগতো, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করত, কিন্তু এই জাপানি সেনাদের হাত থেকে সে বাঁচতে পারে না। এরপরে আমাদেরকে দৃশ্য আবার প্রথমে আসে। আমরা দেখতে পাই একটা অদ্ভুত ক্রিয়েচার তার উপরে অ্যাটাক করেছে। সে যা হোক করে সে ক্রিয়েচার হাত থেকে বাঁচে। এরপরে আমাদের চেওককে দেখানো হয় সে কমিশনারের গার্লফ্রেন্ডকে খোঁজার চেষ্টা করছে, আর তার জন্য সে কমিশনারের বাড়িতে গিয়েছে আর লুকিয়ে লুকিয়ে তার ওয়াইফের উপর নজর রাখছে। সে লক্ষ্য করে কমিশনারের ওয়াইফ একজন লোককে একটি প্যাকেটে করে কিছু দিয়েছে, আর সেই লোকটি গাড়ি নিয়ে চুপচাপ চলে আসে। পরে আমাদের চেওককে দেখানো হয়। চেওক তেসাংয়ের বাড়িতে এসেছে, আর বাড়িতে এসে ম্যানেজারকে বলে তেসাংকে ডেকে দিতে, কারণ তার তেসাংয়ের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আর সে সেই মহিলার ব্যাপারে কয়েকটা গোপন তথ্য জানাতে চায়। তার এই কথা শুনে ম্যানেজার বেশ অবাক হয়, আর সে সঙ্গে সঙ্গে তেসাংকে ডেকে আনে। চেওক তাকে বলে যে গাড়িতে করে তাকে লাস্টবার দেখা গিয়েছিল, মানে যে গাড়িতে করে সে কিডন্যাপ হয়েছে সেই গাড়ির ড্রাইভারকে তারা ধরে ফেলেছে। তার এত তাড়াতাড়ি কাজ করা দেখে তেসাং বেশ অবাক হয়ে যায়। তেসাং বলে তুমি কি করে এত তাড়াতাড়ি তাকে ধরলে? চেওক তাকে জানায় তুমি বলেছিলে হয়তো সেই মেয়েটি মারা গেছে। আমার তখন মনে হয়েছিল তাকে কে মারতে পারে, নিশ্চয়ই তার ওয়াইফ, তাই আমি তার বাড়িতে নজর রাখছিলাম। আর সেখান থেকে আমরা জানতে পেরেছি তাকে চেওক হাসপাতালের কাছাকাছি লাস্টবার দেখা গেছে। এই কথা শুনে তার ম্যানেজার বলে এটা কি করে সম্ভব? এই হাসপাতালে শুধুমাত্র জাপানি সেনারাই যেতে পারে, অন্য কারোর তো সেখানে প্রবেশ অনুমতি নেই। তাহলে এই মহিলা কি করে এর ভিতরে যেতে পারে? এই কথা শুনে চেওক বলে তাহলে আমাদেরকে একবার ওই হাসপাতালের ভিতরে দেখতে হবে, তবে কি আমরা বলতে পারবো, এখান থেকে আমি কোনো কিছুই বলতে পারবো না।
কথা শুনে তেশাং বলে, তুমি চিন্তা করো না, হাসপাতালে যাবার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমি এরকম কয়েকজন লোককে জানি যারা হাসপাতালের ভেতর আরামসে যেতে পারে। এই বলে সে তার বন্ধুর কাছে যায় কিছু টাকা নিয়ে। সে তার বন্ধুকে বলে, তুমি এই টাকা যত ইচ্ছা খরচা করো, তার বদলে তোমার আইডি কার্ড আমাকে দিয়ে দাও। এই আইডি কার্ডটা নিয়ে আমি হাসপাতালে একবার যেতে চাই। তারপর সে চেয়কের বাবা আর নিজের ওই ম্যানেজার আর সে এই চারজনে মিলে একটি গাড়িতে যায়। গাড়িতে করে সে হাসপাতালে যায়। আর হাসপাতালে গেটে সে আইডি কার্ড দেখিয়ে বলে, ভেতরে যে মেয়েটি বসে আছে এ হলো উনটেকের ওয়াইফ। এই বলতে গার্ডরাও তাদেরকে ভেতরে আসতে দেয়। তারা হাসপাতালের ভেতরে প্রবেশ করে। এবার প্ল্যান অনুযায়ী ম্যানেজার পেটে বাহানার জন্য চিৎকার করে, আর তাকে সবাই যখন দৌড়াদৌড়ি করতে থাকে এই সময় চাইয়ন তার বাবাকে নিয়ে একটি গোপন ঘরে প্রবেশ করে। আর সেই গোপন ঘরে তারা দেখতে পায় অনেক নথিপত্র আছে। তারা সমস্ত নথিপত্র খুঁজে দেখতে আরম্ভ করে। সেই সময় চেয়নকে একটি লোক দেখে ফেলে। সেই লোকটি চেয়ংয়ের উপর বন্দুক তাক করলে সেখানে কথোপকথনে জানা যায় সেই লোকটিও একজন কোরিয়ান। সে দেশের হয়ে কাজ করার জন্য এখানে গুপ্তচর হিসেবে কাজ করছে, আর সেও তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। সমস্ত নথিপত্র রুম ভালো করে দেখা হলে ওই লোকটি তাদেরকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। আর সেই সময় চেয়ক শুনতে পায় হঠাৎ করে হাসপাতালের ভেতরে যেন গুলি চালানো হয়েছে, কিন্তু তবুও ম্যানেজারের মনে হয় না, গুলিটা হয়তো বাইরে চালানো হয়েছে। যেহেতু এইটা একটা আর্মি হাসপাতাল, নিশ্চয়ই এখানে আর্মি ট্রেনিং হচ্ছে। তবুও যাই হোক, তারা সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু আমাদেরকে দেখানো হয় আসলে গুলিটা চালানো হয়েছে সেই একজন হাসপাতালের ভেতরেই, আর হাসপাতালের ভেতরে একজনের উপর, যাকে তারা পরীক্ষা করেছিল। আর যার পরীক্ষার জন্য তার শরীর আস্তে আস্তে একজন ক্রিয়েচারে পরিণত হয়েছে। ক্রিয়েচার সমস্ত আর্মিদেরকে মেরে ফেলছে, সেই কারণে তার উপর গুলি চালানো হয়েছিল। কিন্তু তবুও লেফটেন্যান্ট অর্ডার না দেওয়ায় এরা গুলি চালাতে পারছে না। তবুও লেফটেন্যান্ট এসে অর্ডার দেয় এর উপর গুলি চালাতে না। তবুও একজন সেনার হাত ফসকে গুলি চলে যায়, আর সেই ক্রিয়েচারটি সঙ্গে সঙ্গে সেই সেনাকে খুব ভয়ানকভাবে মেরে ফেলে। এই মারা দেখে সবাই চমকে গেলেও লেফটেন্যান্ট বেশ খুশি হয়, কারণ এতদিনে তার কষ্টের পরিশ্রমের ফল পাওয়া গেছে। সে এরকমই একজন ভয়ঙ্কর ক্রিয়েচার বানাতে চেয়েছিল, তাতে গোটা বিশ্ব তাকে ভয় পেয়ে চলবে। সে সমস্ত দেশকে প্রায় জিতে নিতে পারবে। আমাদের তেশাং আর চাইয়নকে দেখানো হয়। চাইয়ং তেশাংকে বলছে, এই হাসপাতালের ভেতরে আমাদেরকে অন্তত একটা থাকতে হবে, তার আগে আমরা কোনো কিছুই বার করতে পারবো না। এই কথা শুনে বলে, কেন, তোমরা কি এমন খুঁজতে চাইছো? আর তাছাড়া একটা হাসপাতালের ভিতরে কি এমন গোপন জিনিস থাকতে পারে? তখন চেয়ং তাকে জানায়, এই হাসপাতাল কোনো সাধারণ নয়। আমার মনে হচ্ছে এই হাসপাতালে সাধারণ কোরিয়ান মানুষদের ওপরে কোনো রকমের একটা ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট হচ্ছে, আর তার ল্যাবটা নিচেই রয়েছে, আর সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। এই সময় সেই লোকটি চলে আসে, যেই লোকটি তাদের সাহায্য করেছিল। সেই লোকটি এসে বলে, হ্যাঁ, আমার ভাইও অনেক দিন আগে নিখোঁজ হয়েছিল। আমার ভাইকেও লাস্ট আমি এখানেই দেখেছিলাম। তারপরে আমি এতদিন চেষ্টা করেও নিজের ভাইকে খুঁজে বার করতে পারছি না। এই কথা বলে তারা হাসপাতালের গোপন রুম থেকে বেরোতে যায়। আর সেই সময় একজন ডাক্তারের মুখোমুখি পড়ে যায়। কিন্তু সেই সময় একজন নার্স এসে তাদেরকে বাঁচিয়ে নেয়, বলে যে ওনারা হয়তো পথ ভুল করে এপাশে চলে এসেছেন, আসলে আমি ওনাদের পথ দেখাচ্ছিলাম। এই বলে তাদেরকে নিয়ে যায়, আর বলে আপনারা এক্ষুনি বেরিয়ে যান, কারণ হাসপাতালে আজকে যতজন পেশেন্ট এসেছিল তাদের প্রত্যেককে ইমার্জেন্সি পারপাসে হাসপাতাল থেকে বার করে দেওয়া হয়েছে। আমরা জানতে পারি এই মেয়েটি একজন কোরিয়ান, যে দেশ স্বাধীনতার জন্য এখানে কাজ করছে। চেয়ং আর চেয়ংয়ের বাবা এই হাসপাতালে থাকতে চেয়েছিল, তাই তাদেরকে এখানে লুকিয়ে রাখার জন্য এই নার্সের উপর দায়িত্ব দিয়ে চেয়ং এখান থেকে চলে আসে। আর এরপরে আমাদের সেই ক্রিয়েচারকে দেখানো হয়। সেই ক্রিয়েচার প্রচণ্ড ফিউরিয়াস হয়ে গেছে, আর সেই সময় সেখানে ক্যাপ্টেন আদেশ দেয় প্রচণ্ড পরিমাণে নাইট্রোজেন গ্যাস নিয়ে আসতে। আর নাইট্রোজেন গ্যাস এনে সেই ক্রিয়েচারকে বেহোশ করা হয়। তারপরে একটা খালি কন্টেনার আনা হয়, সেই কন্টেনারের ভিতরে ক্রিয়েচারকে বন্দি করা হয়, আর সেখান থেকে কন্টেনারটিকে বন্ধ করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তারপরে যেখানে সমস্ত সাধারণ ক্যাদিকে বন্দি করে রাখা হয়েছিল সেইখানে সেই কন্টেনারটি নিয়ে যাওয়া হয়। আর কন্টেনারটি খুলে দিলে আমরা দেখতে পারি সে ক্রিয়েচারটি বেহুঁশ হয়ে আছে, কিন্তু তার গা থেকে ছোট ছোট এক রকমের বল বেরোয়, আর সেই বলগুলি যার গায়ে গিয়ে লাগছে সে সঙ্গে সঙ্গে পুড়ে যাচ্ছে, পুড়ে গিয়ে মারা যেতে থাকে। তৎক্ষণাৎ এই হাসপাতালে যতজন বন্দি ছিল প্রত্যেকেই প্রায় মারা গিয়েছিল। আমরা দেখতে পাই লুকিয়ে থাকার জন্য চেয়ং আর তার বাবা হাসপাতালের ছাদে আসে। তারা ছাদ থেকে সমস্ত দৃশ্য দেখতে পায়, কি করে আর্মিরা সমস্ত চারপাশে নো এন্ট্রি লাগিয়ে দিচ্ছে আর লাশগুলোকে এক জায়গায় ফেলে দিচ্ছে। এরপরে আমাদেরকে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। পরের দিন সকালে নিউজ পেপারে বেরিয়েছে এই হাসপাতালে কোনো এক রকমের বিশেষ রোগ ছড়িয়ে গেছে,
তার জন্য এই হাসপাতালকে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই কথা শুনে তেসাংয়ের চেয়ংয়ের জন্য প্রচণ্ড চিন্তা হয়, কারণ সে তার বাবাকে আর তাকে সে হাসপাতালে রাত্রে রেখে এসেছে। সেই সময় সেই নার্সটি সেখানে আসে আর একটি কাগজ দেয়। সে কাগজে লেখা আছে আর্মি কমিশনারের গুপ্ত গার্লফ্রেন্ডের খোঁজ তারা পেয়েছে। আর এরপরে নার্স জানায় হাসপাতালে রাতারাতি কোনো একটি রোগ ছড়িয়ে পড়ছে, যার জন্য হাসপাতালকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার সাথে এটাও জানে সে আর তার সিনিয়র দুজনেই স্বাধীনতার জন্য কোরিয়ার হয়ে কাজ করছে, কিন্তু এই হাসপাতালে কোনো একটি বিশেষ কাজ হয় না, দুজনে কেউই খুঁজে পায় না। কিন্তু কিছুদিনের মধ্যেই তার সিনিয়র হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এরপরে দৃশ্য আবার কাট হয়। আমাদেরকে সে আর্মি ক্যাপ্টেনকে দেখানো হয়। সেই ক্যাপ্টেন একজন ঘায়েল সৈন্যকে জিজ্ঞেস করছে ওই ক্রিয়েচারটি কেমন দেখতে। তারপরে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে ওই ক্রিয়েচারটিকে যখন নিচে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তাকে লিফটে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই সময় ক্যাপ্টেন লক্ষ্য করেছিল ওই ক্রিয়েচারের বক্সের হালকা করে দরজাটা খোলা আছে, যেখান থেকে নাইট্রোজেন গ্যাস বেরোচ্ছে, কিন্তু সেনারা সেটা লক্ষ্য করেনি। আর লোকের ধাক্কাধাক্কিতে ওই প্রাণীটির তখনই জ্ঞান ফিরে আসে। সেই সময় ওই প্রাণীটি সাথে থাকা সমস্ত সেনাদেরকে মেরে ফেলে। এই সেনায় কোনো ক্রমে দরজা বন্ধ করে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছে। সেনাটি ভয়ে ভয়ে ক্যাপ্টেনকে বলে, স্যার আমরা নিশ্চয়ই কোনো ভুল করে একজন ভয়ঙ্কর দৈত্য বানিয়ে ফেলেছি, আমাদেরকে এই দৈত্যকে রাতারাতি শেষ করে দিতে হবে। এরপরে আমাদের সেই ক্রিয়েচারকে দেখানো হয়, যে ক্রিয়েচার নিজে থেকে তার শরীরের ভেতর থেকে যত গুলি ঢুকেছিল সমস্ত গুলিকে আস্তে আস্তে বার করছে। এরপরে আবার আমাদের তাসাংকে দেখানো হয়। তাসাং সে ক্যাপ্টেনের ওয়াইফের সাথে দেখা করতে গেছে, আর সে বলে যে হাসপাতালে আমার কয়েকজন বন্ধু আটকে গেছে, আমি তাদেরকে বার করে আনতে চাই, আপনার সাহায্য লাগবে। সেই সময় কমিশনারের ওয়াইফ বলে, তুমি যদি তার কমিশনারের গার্লফ্রেন্ডকে খোঁজার চেষ্টা করছো তাহলে তুমি ভুলে যাও, তাকে তুমি আর বাঁচিয়ে আনতে পারবে না। কথা শুনে তেসাং সেখান থেকে উঠে চলে আসে আর ঠিক করে এবার সে নিজেই যাবে, নিজে খুঁজে বার করবে তাদেরকে। আর এই কথা শুনে তার ম্যানেজার যথেষ্ট রেগে যায়। সে বলে, হয়তো তোমাকে মেয়েটি মিথ্যে কথা বলেছে। সে সঙ্গে সঙ্গে বলে, আমি এক্ষুনি তার ওয়াইফের সাথে গিয়ে মিট করে এসেছি, সে নিজেই বলেছে সে ওই মেয়েটিকে হাসপাতালে বন্দি করে রেখেছে। এরপরে আমাদেরকে হাসপাতালের দৃশ্য দেখানো হয় চেয়ং আর তার বাবা আর তার সাথে সেই হাসপাতালের সাফাই কর্মী একটি রুমে বন্ধ হয়ে আছে। আর সেই রুমে একজন জাপানি সেনাকে দেখে তারা বেশ ভয় পেয়ে যায়, কিন্তু জাপানি সেনাটি ভয়ে ভয়ে জানায় সে জাপানি হলেও সে কোরিয়ার হয়ে কাজ করছে। এরপরে আমাদেরকে অন্য দৃশ্য দেখানো হয় তেসাংয়ের আন্টির দোকানে একজন মহিলা এসেছে একটি সেলাই মেশিন নিয়ে। সে সেলাই মেশিনটি তাকে দিয়ে বলে, আমার এর বদলে টাকার দরকার নেই, এর বদলে আপনি তেসাংকে বলুন আমার ছেলেকে খুঁজে দিতে। সে অনেক দিন আগে যুদ্ধের জন্য গিয়েছিল, কিন্তু এখনও ফিরে আসেনি। এখানে আমরা জানতে পারি সেই ছেলেটিই হলো এনার ছেলে। এই ছেলেটিকে আমরা কিছুক্ষণ আগে হাসপাতালে দেখেছি ওদের সাহায্য করতে। তারপরে এই ছেলেটি তাদেরকে বলে যে হাসপাতালের ভিতরে অনেক গোপন কিছু চলছে, যেটা তারা নিজেরাও জানে না। এই হাসপাতালের ভিতরে এমন কয়েকটা অদ্ভুত ক্রিয়েচার তৈরি করা হচ্ছে, আর তার সাথে সাথে কিছু অদ্ভুত এক্সপেরিমেন্ট করা চলছে। ছেলেটি তার সাথে এও জানায় এর আগেও সে একটি হাসপাতালকে এরকম জ্বলতে হয়ে দেখেছে, আর সেই হাসপাতালেও অনেকজন পেশেন্টকে মেরে দেওয়া হয়েছিল। এই হাসপাতালেও ঠিক একইভাবে মেরে দেওয়া হয়েছে। এই হাসপাতালে কোরিয়ানদেরকে ধরে আনা হয় আর তাদের উপরে গোপন এক্সপেরিমেন্ট করা হয়। এরপরে সেন কাট হয় আর আমরা কমিশনারের গার্লফ্রেন্ডকে দেখি। আমরা দেখি সেও একটি জেলের মধ্যে বন্দি আছে, আর তার কাছে একজন সেনা এসে বলছে তার এখনও পর্যন্ত কোনো কিছুই হবে না, তার এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যতক্ষণ না তার বাচ্চাটা হচ্ছে, কারণ সে প্রেগনেন্ট আছে, যতক্ষণ না তার বাচ্চাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না। পরে আমরা দেখি ওই পেন্টারের রুমে একজন ডাক্তার এসে, আর ডাক্তার এসে তাকে বলছে তুমি এই সমস্তগুলো কি বানিয়েছো। সে সমস্ত ছবি দেখে বেশ চমকে যায়। সে বলে, এখানে আমি যা দেখেছি তাই বানিয়েছি। সেই ডাক্তার সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে সে লেফটেন্যান্টের সাথে দেখা করে। লেফটেন্যান্টকে বলে, এইসব আমরা কি বানিয়েছি, এইসব বানিয়ে তো আমরা যুদ্ধ জিততে পারছি না, সেই তো টোকিওর ভিতরে অ্যাটাক হয়েছে, আমরা কেউ কিছুই করতে পারছি না। আমাদেরকে এই ক্রিয়েচারটাকে ব্যবহার করতেই হবে, একমাত্র তবে কি আমরা এই যুদ্ধটা জিততে পারবো। এরপরে আবার আমাদের চেয়ংকে দেখানো হয়।
দেখানো হয় চেয়ং তার বাবার সাথে সেই বাচ্চাটি সেই সৈন্যটির সাথে আলোচনা করছে। সেই বাচ্চা সৈন্যটি তাদের একটি ম্যাপ বানিয়ে দিয়েছে। এই ম্যাপটির মাধ্যমে সে বোঝাতে চাইছে সে কমিশনারের গার্লফ্রেন্ডকে কোথায় দেখেছে, আর তাছাড়াও সেই অদ্ভুত ক্রিয়েচারটা এখন কোথায় থাকতে পারে। এরকম ম্যাপটা দিয়ে সে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা দেখি চেয়ং আর তার বাবা উপরে আসে, ছাদের ভেতরে এসে একটি গোপন রাস্তা দিয়ে ল্যাবের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। চেয়ং ভেতরে এসে দেখে পুরো ল্যাবের ভেতরে ছোট ছোট বাচ্চা আর তাদের শরীরের অনেক টুকরো বন্দি করে রাখা আছে। সে বুঝতে পারে এখানে ভয়ঙ্কর কিছু পরীক্ষা চলছে। তারপরে সে একটু এগোলে কয়েকটা বাচ্চাকে দেখতে পায় যাদেরকে জেলে ভর্তি করে রাখা আছে, তার সাথেও কয়েকটা বয়স্ক মহিলাও রয়েছে। পরে আবার আমাদের তেশাংকে দেখানো হয়। তেশাংকে দেখানো হয় যে তেশাং তার ম্যানেজারের কাছ থেকে কোমরে পাট্টি বাঁধছে, তার মানে তেশাংকে কেউ আক্রমণ করেছিল, আর তাতে সে বেশ পরিমাণে ঘায়েল হয়েছে। তারপরে তার ম্যানেজারের সামনে আরেকজন মহিলা আসে। সেই মহিলা তাকে আচিমোটোর ব্যাপারে বলে, মানে সেই পেন্টারের কাছে। এরপরে তেসাং আর ওই পেন্টার গোপনে প্ল্যান করে কিভাবে হাসপাতালের ভেতর তেসাংকে নিয়ে যাওয়া যায়। এরপরেই আমরা দেখি সেই পেন্টার একটি রিক্সা নিয়ে হাসপাতালের সামনে এসেছে, আর হাসপাতালের গার্ডরা তাকে আটকেছে। সে হাসপাতালের গার্ডদের বোঝানোর চেষ্টা করছে যে এই গাড়ির ভিতরে কয়েকটা জিনিসপত্র আছে যা ডাক্তাররা তাকে আনতে বলেছিল, সেইগুলি এনেছে। এরপরেও সেই পেন্টার তেশাংকে নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকতে পারবে কিনা, আর তার সাথে চেয়ং সেই বাচ্চাদেরকে আর ওই বুড়ি অরাতদেরকে সেখান থেকে কি বার করে আনতে পারবে, এই সমস্ত কিছু আমরা জানবো পরের ভিডিওতে। আর ওই ক্রিয়েচারটাই বা কি, সে কি মারা সম্ভব? তাকে তো গুলি দিয়েও মারা যাচ্ছে না। এই সমস্ত কিছু নিয়ে আমি পার্ট 2-তে আসছি খুব তাড়াতাড়ি।